ওয়েলকাম স্টুডেন্টস। ম্যাকআউট ইউনিভার্সিটিতে বিসিএ সেকেন্ড সেমিস্টার এবং ক্যালকাটা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স মেজরের থার্ড সেমিস্টারের কম্পিউটার অর্গানাইজেশনের একটা পার্ট আছে ক্যাশ মেমোরি ম্যাপিং। আমি আজকে শুধু ম্যাপিং বলবো না, আমি আজকে ক্যাশ মেমোরি সম্বন্ধে ডিটেলসই বলছি। ক্যাশ মেমোরি বলতে কী বোঝায়? ক্যাশ মেমোরি ইজ এ স্মল ফাস্ট মেমোরি কম্পোনেন্ট লোকেটেড ক্লোজার টু দ্য সিপিইউ দ্যান মেন মেমোরি। অর্থাৎ সিপিইউ এবং মেন মেমোরির মাঝখানে ক্যাশ মেমোরি আছে, সেটাকে একটু ঘুরিয়ে বলা হয়েছে যে সিপিইউর থেকে মেন মেমোরির আরও কাছে যে মেমোরিটা আছে সেটা হচ্ছে ক্যাশ মেমোরি, যার উদ্দেশ্যটা হচ্ছে স্টোর ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশান enabling the CPU to retrieve them quickly, thereby improving overall system performance। অর্থাৎ সিপিইউ যে ডেটাগুলোকে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করে বা যে ইনফরমেশানগুলোকে ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করে সেই ডেটা ইনফরমেশান বা ইনস্ট্রাকশানগুলোকে কী করা হয়, মেন মেমোরি থেকে নিয়ে ক্যাশ মেমোরির মধ্যে রাখা হয় এবং সেখান থেকে সিপিইউ খুব কম সময়ে সেটাকে রিট্রিভ করতে পারে, যার ফলে কী হয়, সিস্টেমের ওভারঅল পারফরমেন্সটা অনেকটা বাড়ে। হোয়াই ইজ ক্যাশ মেমোরি নেসেসারি? তো ক্যাশ মেমোরি প্রয়োজন হচ্ছে একটাই কারণ, যে সিপিইউ এবং মেন মেমোরির মধ্যে যে স্পিড মিসম্যাচ হয়, অর্থাৎ সিপিইউ ফাস্টার এবং মেন মেমোরি স্লো, সেই মেন মেমোরির চেয়ে অনেক বেশি স্পিড হচ্ছে ক্যাশ মেমোরি, যার স্পিড সিপিইউর কাছাকাছি, এবং সেখানে ডেটাগুলোকে রাখা হয় এবং সিপিইউ ডাইরেক্টলি ক্যাশ মেমোরি থেকে ডেটাগুলো নিয়ে নিতে পারে। সেই কারণে কী হয়, সিস্টেমের পারফরম্যান্সটা অনেক বেড়ে যায়। এবার সিপিইউ রেফারেন্স কাকে বলে? CPU reference refers to the CPU request for data or instruction for memory from memory। মেমোরি থেকে যে ডেটা এবং ইনস্ট্রাকশান সিপিইউ নেবে তার যে রিকোয়েস্টটা পাঠায় মেন মেমোরিতে, সেটাকে বলা হয় সিপিইউ রেফারেন্স। হোয়াট ইজ ক্যাশ হিট অ্যান্ড ক্যাশ মিস? সিপিইউ যখন রেফার করবে কোনো ডেটা বা ইনস্ট্রাকশানের জন্য, অর্থাৎ সিপিইউ রেফারেন্স, সেই রেফারেন্সের অনুযায়ী ডেটাটা যদি ক্যাশ মেমোরিতে পাওয়া যায় তাহলে তাকে আমরা বলবো ক্যাশ হিট। আর উল্টোটা যদি হয়, অর্থাৎ সিপিইউ যে ডেটা বা ইনস্ট্রাকশানের জন্য রেফারেন্স করছে বা সেই ইনস্ট্রাকশানটা বা ডেটাটা যদি ক্যাশ মেমোরিতে না পাওয়া যায়, তখন কি হয়, সিপিইউ কী করে, সেটা মেন মেমোরি থেকে অ্যাক্সেস করে, তখন তাকে বলা হয় ক্যাশ মিস। এই ক্যাশ হিট আর ক্যাশ মিস, এইটা দিয়ে আমরা বলতে পারি যে হিট রেশিও, অর্থাৎ ক্যাশের পারফরম্যান্স আমরা ক্যালকুলেট করতে পারি। আর কোন সিচুয়েশানে ক্যাশ মিস ঘটে? কতগুলো সেভারাল সিচুয়েশান আছে, যেমন কম্পালসারি মিস। যখন সিপিইউ বা কম্পিউটার যখন বন্ধ থাকে, কম্পিউটারটা যখন আমরা ফার্স্ট টাইম অন করব, তখন কিন্তু সিপিইউতে ক্যাশ মেমোরিতে কোনো ডেটা থাকে না। তো সেই সময় যে মিসটা ঘটে সেটাকে বলা হয় কোল্ড মিস অর কম্পালসারি মিস। নেক্সট বলছি ক্যাপাসিটি মিস। ক্যাপাসিটি মিস কাকে বলে? দিস অকার হোয়েন দ্য ক্যাশ ইজ ফুল অ্যান্ড দ্য সিপিইউ নিডস টু অ্যাক্সেস নিউ ডেটা। এক্সিস্টিং ডেটা মাস্ট বি evicted to make space, and if that evicted data is needed again, a miss occur। অর্থাৎ ডেটাটা ক্যাশ মেমোরিতে ছিলই, কিন্তু সিপিইউর নতুন ডেটার প্রয়োজন হয়েছে, তাই যে ডেটাটা ক্যাশ মেমোরিতে ছিল তাকে আমরা সরিয়ে নতুন ডেটাটা নিয়ে এলাম। ঠিক সেই নতুন ডেটাটাকে নিয়ে এক্সিকিউট করার পর সিপিইউর যদি যেই ডেটাটাকে সরিয়ে দিলাম সেই ডেটাটার প্রয়োজন হয়, সেটা তো সেই মুহূর্তে ক্যাশে নেই, তখন তাকে বলছি আমরা ক্যাপাসিটি মিস। কনফ্লিক্ট মিস কাকে বলে? আমরা আজকে ক্যাশ মেমোরির ম্যাপিং পড়ব, সেই ম্যাপিংয়ের 3টে ম্যাপিংয়ের মধ্যে 2টো ম্যাপিংয়ের ক্ষেত্রে কনফ্লিক্ট মিস দেখা যায়। একটা হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এবং হচ্ছে ডাইরেক্ট ম্যাপিং, যেখানে মাল্টিপল মেমোরি লোকেশান ম্যাপ টু দ্য সেম ক্যাশ লোকেশান, তখনই কিন্তু কনফ্লিক্ট মিসটা ঘটে। কোহেরেন্স মিসটা হচ্ছে কি? দিস অকার্স ইন দ্য মাল্টিপ্রসেসর সিস্টেম। যখন একটা প্রসেসর যখন তার ক্যাশ মেমোরিতে ডেটাটাকে মডিফাই করবে, কিন্তু অন্যান্য প্রসেসরগুলো ক্যাশ মেমোরি থেকে মডিফাই না হওয়া ডেটাটা, অর্থাৎ ওই প্রিভিয়াস কপি অফ দ্য ডেটা যখন ইউজ করবে, তখন তাকে বলা হয় কোহেরেন্স মিস। হোয়াট ইজ হিট রেশিও? হিট রেশিও বলতে কী বোঝায়? হিট রেশিও বলতে কী বোঝায়, যে টোটাল নাম্বার অফ ক্যাশ হিট, সিপিইউ যে টোটাল রেফারেন্স করেছে তার মধ্যে নাম্বার অফ ক্যাশ হিট
বাই নাম্বার অফ ক্যাশ হিট প্লাস নাম্বার অফ ক্যাশ মিস, সেটাকে বলছি আমরা হিট রেশিও। এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি। এই এক্সাম্পলটা ধরো, মনে করো যে সিপিইউ 1000 মেমোরি অ্যাক্সেস করেছে, রিকোয়ার সিপিইউর 1000 মেমোরি অ্যাক্সেসের প্রয়োজন। সেই 1000-এর মধ্যে 900 ক্যাশ থেকে পাওয়া গেছে, তাহলে বাকি রিমেনিং 100 ক্যাশে পাওয়া যায়নি, অর্থাৎ মেন মেমোরি থেকে অ্যাক্সেস করতে হয়েছে। তাহলে হিট রেশিও আমরা কিভাবে ক্যালকুলেট করব? হিট রেশিও সমান 900 বাই 1000, অর্থাৎ ক্যাশ হিট বাই টোটাল সিপিইউ রেফারেন্স। যেটা আউটপুট যেটা আসছে সেটা হচ্ছে, এখান থেকে হিট রেশিও আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 0.9। তাহলে যদি আমরা এর পার্সেন্টেজ করতে চাই, এর সঙ্গে জাস্ট 100 বা 100 মাল্টিপ্লাই করব, তাহলে 0.9 ইন্টু 100 সমান 90%। তাহলে এর হিট রেশিওটা কিন্তু 90%। দেয়ারফর in this example the cache heat ratio is 90%. This means that 90% of the CPU's memory requests were successfully served by the cache, resulting in faster data access. অর্থাৎ এই ক্যাশ মেমোরিটা কিন্তু এই এক্সাম্পলটাতে যে সিপিইউ যে রেফারেন্স দিয়েছিল তার 90% কিন্তু ক্যাশ মেমোরি ডেটা প্রোভাইড করেছে। তাহলে কিন্তু সিস্টেমটা কিন্তু ফাস্টার হবে। আমরা সিস্টেমকে ফাস্টার বলবো তখনই, ক্যাশের পারফরম্যান্স ভালো বলবো তখনই, যখন কিন্তু 90% অ্যান্ড অ্যাবাভ হিট রেশিওটা হবে। এইখানে বলেছে যদি হায়ার হিট রেশিও হয়, এ হায়ার হিট রেশিও ইন্ডিকেটস এ মোর ইফিসিয়েন্ট ক্যাশ সিস্টেম। এ হায়ার হিট রেশিও ট্রান্সলেট টু ফাস্টার ওভারঅল সিস্টেম পারফরম্যান্স। আর অপটিমাইজিং ক্যাশ পারফরম্যান্স টু ইনক্রিজ দ্য হিট রেশিও ইজ এ কি গোল ইন কম্পিউটার সিস্টেম ডিজাইন। আমরা ক্যাশের পারফরম্যান্সটাকে অপটিমাইজ করব এমনভাবে যে যাতে করে হিট রেশিওটা বাড়ে। তো সেটাকেই আমরা, আমাদের কম্পিউটার সিস্টেম ডিজাইনের কিন্তু মেন উদ্দেশ্য, মেন গোল কিন্তু সেটাই হবে। এবারে যে এক্সাম্পলটা আমি বলেছিলাম সেটাকেই আবার আমি বলেছি, ডেসক্রাইব হিট রেশিও 0.9 অ্যান্ড অ্যাবাভ। এটা বলতে কি বোঝায়? A heat ratio of 0.9 or 90% and above indicates that the cache is very effective. It means that 90% or more of the CPU's memory requests are being satisfied by the cache. অর্থাৎ 90% বা তার বেশি সিপিইউ যে মেমোরি রেফারেন্স দিয়েছে বা রিকোয়েস্ট করেছে সেটা কিন্তু স্যাটিসফাই করেছে ক্যাশ মেমোরি দিয়ে। তাহলে এইটা কিন্তু রেজাল্টিং ইন সিগনিফিক্যান্টলি ফাস্টার অ্যাক্সেস টাইম, হাই হিট রেশিও আর ক্রুশিয়াল ফর অ্যাচিভিং অপটিমাল সিস্টেম পারফরম্যান্স। নেক্সট পরের প্রশ্ন আসছে, হোয়াট ইজ ক্যাশ মেমোরি ম্যাপিং? ক্যাশ মেমোরি ম্যাপিংয়ের প্রয়োজনীয়তা কী এবং ক্যাশ মেমোরি ম্যাপিংটা কী বোঝায়? ক্যাশ মেমোরি ম্যাপিং ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং হোয়ার ইন দ্য ক্যাশ ইজ পার্টিকুলার ব্লক অফ মেন মেমোরি শুড বি স্টোর। ক্যাশের কোন লোকেশানে মেন মেমোরির পার্টিকুলার ব্লকটা স্টোর হবে সেটাকেই ডিটারমাইন করাকে বলা হয় ক্যাশ ম্যাপিং। আর হোয়াই ইজ ম্যাপিং নেসেসারি? ম্যাপিংয়ের প্রয়োজনীয়তা আছে কেন, বা ম্যাপিং আমরা করব কেন? অর্থাৎ ম্যাপিং বলতে যেটা বোঝায় যে মেন মেমোরির লোকেশানের কোনো একটা ডেটা সেটা পার্টিকুলার ক্যাশ মেমোরির ঠিক কোন লোকেশানে ফিট করবে সেটাকেই বলা হয় ম্যাপিং। আর এখানে ম্যাপিংয়ের প্রয়োজনীয়তা আছে কেন? তার কারণ হচ্ছে আমাদের মেন মেমোরির সাইজ অনেক বেশি অনেক বড়। অর্থাৎ এখানে মেমোরি বা মেন মেমোরি যেটাই বলছি আমরা, এখানে র্যাম বা রমের কথা বলছি। র্যামের সাইজ অনেক বড় কিন্তু ক্যাশ মেমোরির সাইজ সেই তুলনায় ছোট। তাহলে আমার ম্যাপিংয়ের প্রয়োজন আছে। র্যামের কোন ব্লকের ডেটাটা ক্যাশ মেমোরির কোন লোকেশান বা কোন লাইনে আমরা ফিট করব বা কোন লাইনে ট্রান্সফার করব, তার জন্যই কিন্তু আমাদের ম্যাপিংয়ের প্রয়োজন হবে। নেক্সট আসছি ডিফারেন্ট টাইপ অফ ম্যাপিং। ডিফারেন্ট টাইপ অফ ম্যাপিং বলতে তিন ধরনের ম্যাপিং আছে, একটা অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, একটা ডাইরেক্ট ম্যাপিং এবং আর একটা সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা হচ্ছে একদম ফাস্ট অ্যান্ড ফ্লেক্সিবল ক্যাশ অর্গানাইজেশন। সবার প্রথম এইটা শুরু হয়েছিল এবং এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল ক্যাশ অর্গানাইজেশনের মধ্যে পড়ে। এবং এটা কি হয়, দ্য অ্যাসোসিয়েটিভ মেমোরি স্টোর বোথ দ্য অ্যাড্রেস অ্যান্ড ডেটা অফ মেমোরি ওয়ার্ড। এখানে কি হয়,
অ্যাড্রেস এবং ডেটা দুটোই স্টোর করে। আমি ডায়াগ্রামটা তোমাদের দেখাচ্ছি, এই ডায়াগ্রামটা লক্ষ্য করো। এখানে সিপিইউ অ্যাড্রেস আছে 15 বিটের, সেই অ্যাড্রেসটা ফার্স্ট প্লেস করা হয় আর্গুমেন্ট রেজিস্টারে। আর্গুমেন্ট রেজিস্টারের যখন প্লেস করলাম, সেই 15 বিট অ্যাড্রেসটা আমি যখন ক্যাশে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং করছি, তখন কি হচ্ছে, এই আর্গুমেন্ট রেজিস্টারটা, এখানে আর্গুমেন্ট রেজিস্টার থেকে অ্যাড্রেস আসছে, আর্গুমেন্ট রেজিস্টারে 15 বিট, আর এইখানে যে অ্যাড্রেস পার্টটা দিয়েছি দেখো, এই অ্যাড্রেস পার্টটাতে 5 বিট আমরা দেখতে পাচ্ছি। তাহলে 15 বিট 5 বিটটা কি, অ্যাকচুয়ালি এটা অক্টাল নাম্বারে আমরা কনভার্ট করেছি। অক্টাল সিস্টেমে কনভার্ট করলে তোমরা নিশ্চয়ই জানো যে 3 বিট বাইনারি নিয়ে একটা অক্টাল নাম্বার আমরা জেনারেট করতে পারি, তৈরি করতে পারি। তো এখানে অক্টালে যখন কনভার্ট করব, 15 বিটটা 5 বিট অক্টালে কনভার্ট হয়ে গেছে। তাহলে সেইভাবে বোঝানো হয়েছে, এবং ডেটাটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি 12 বিট, যেহেতু একটা অক্টাল কনভার্সানে দেওয়া আছে, তাই এখানে 4 বিট ডেটা দেখানো হয়েছে। তাহলে এখানে করসপন্ডিং অ্যাড্রেসের রেসপেক্টে ওর করসপন্ডিং ডেটা, এইটা হচ্ছে মেন মেমোরির কোন অ্যাড্রেস কি ডেটা, সেই ম্যাপটা এখানে করা আছে। আমরা ডাইরেক্ট অ্যাসোসিয়েটিভ অ্যাড্রেসে আমরা ডাইরেক্ট এই ব্যাপারটা আমরা পেয়ে যেতে পারবো। এখানে বলেছে দেখো, দ্য অ্যাড্রেস ভ্যালু 15 বিট ইজ শোন অ্যাজ 5 ডিজিট অক্টাল নাম্বার অ্যান্ড 12 বিট ওয়ার্ড অর ডেটা is shown as 4 digit octal number. A CPU address is placed in argument register and the associative memory is search for the matching address. এবং অ্যাসোসিয়েটিভ মেমোরি কী করবে, সেই ম্যাচিং অ্যাড্রেসটার জন্য সার্চ করবে। এখানে লেখা আছে ইফ দ্য অ্যাড্রেস ইজ ফাউন্ড, যদি অ্যাড্রেসটা পাওয়া যায়, তাহলে আমরা কি করব, দ্য করসপন্ডিং 12 বিট ডেটা ইজ রিড অ্যান্ড সেন্ড টু সিপিইউ, এবং আমরা সেই করসপন্ডিং 12 বিট ডেটাটা আমরা রিড করবে সিপিইউ, এবং সেটা সিপিইউতে চলে যাবে। যদি ম্যাচটা না পাওয়া যায়, তাহলে কি করবে, তাহলে কিন্তু ক্যাশ মিস হয়ে গেল, তাহলে কিন্তু মেন মেমোরি অ্যাক্সেস হবে। এবার মেন মেমোরি অ্যাক্সেস হলে কি হবে, সেই মেন মেমোরিতে এই যে অ্যাড্রেস এবং ডেটা বা অ্যাড্রেস ওয়ার্ড যে পেয়ারটা, অ্যাড্রেস এবং ডেটা মিলে আমি একটু আগেই দেখালাম, সেই পেয়ারটা তখন কি হবে, ট্রান্সফার হবে অ্যাসোসিয়েটিভ ক্যাশ মেমোরিতে। তো এইখানে যদি সেই মুহূর্তে ক্যাশটা ফুল থাকে, তাহলে কি করব, ইফ দ্য ক্যাশ ইজ ফুল অ্যান অ্যাড্রেস ডেটা পেয়ার মাস্ট বি ডিসপ্লেসড টু মেক রুম ফর এ নিউ পেয়ার। তাহলে যদি ক্যাশটা সেই মুহূর্তে ভর্তি থাকে, তাহলে যে কোনো একটা অ্যাড্রেস ডেটা পেয়ার ক্যাশ থেকে ডিসপ্লেসড হয়ে যাবে, অর্থাৎ সরে যাবে। কেন সরে যাবে, কারণ সিপিইউ যে নতুন ডেটাটা চাইছে, যেটা ক্যাশ মেমোরিতে নেই, সেটা মেন মেমোরিতে থেকে ক্যাশ মেমোরিতে সেটা যে এসে থাকবে, তার জন্য একটা লোকেশান দিতে হবে। এই কারণে পুরনো কোনো অ্যাড্রেস ডেটা পেয়ার কিন্তু ক্যাশ মেমোরি থেকে রিমুভ হয়ে যাবে। এবারে সেই কোন পুরনো অ্যাড্রেস ডেটা পেয়ারটা রিমুভ হবে, সেটার জন্য কিন্তু অপারেটিং সিস্টেম ঠিক করবে, এবং সেইখানে কিন্তু কিছু রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কাজ করে। সেই রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের আমি যেমন দুটো লিখেছি, রাউন্ড রবিন আর একটা ফিফো লিখেছি, আরও বেশ কিছু রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে। যখন অপারেটিং সিস্টেমের তোমাদের আমি এরকম কিছু ভিডিও দেব, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, তখন আমি এই রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম সম্বন্ধে ডিটেলসে বলবো। এরপর আসছি ডাইরেক্ট ম্যাপিং। তো ডাইরেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে কি হয়, যে অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা কিন্তু খুব এক্সপেন্সিভ। কারণ কি, এখানে লজিক, র্যামের ক্ষেত্রে কি অ্যাড করা হয়েছে, লজিক অ্যাড করা হয়েছে, যে প্রতিটা অ্যাড্রেস এবং ডেটা এই যে ম্যাপিং করার জন্য প্রতিটা ক্ষেত্রে কিন্তু লজিক অ্যাড করা হয়েছে, এই জন্য এটা কিন্তু খুব এক্সপেন্সিভ। আর ডাইরেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে কি হয়, মেমোরির একটা ব্লক, পুরোপুরি একটা ব্লক কি হবে, যে ক্যাশ মেমোরির একটা স্পেসিফিক লোকেশানে সেট করবে, অর্থাৎ পুরো ব্লকটা কিন্তু যাবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল আঁকছি, যেহেতু এখানে মেন মেমোরির সাইজ অনেক বড়, তা আমি ধরলাম যে মেন মেমোরির 3টে ব্লকে আমি ভাগ করলাম, মেন মেমোরিকে 3টে ব্লকে ভাগ করলাম, এবং প্রতিটা ব্লকে 4টে করে লোকেশান আছে, 4টে করে অ্যাড্রেস লোকেশান আছে। আর ক্যাশ মেমোরিতে ধরলাম 4টেই লোকেশান আছে। তাহলে এই যে নম্বর 1 ব্লক, এই ব্লকের আমি ধরলাম এই যে লোকেশান, ক্যাশ মেমোরির যে এই লোকেশান, তাহলে এখানে যে 4টি লোকেশান আছে, 4টে লোকেশানের ডেটা কিন্তু পরপর এখানে যেতে পারে, যখন যেটা প্রয়োজন সেই ডেটা, একটা লোকেশানের ডেটা মুছে আর একটা লোকেশান যাবে, সেরকম করে এখানে সেটিং করে দেওয়া আছে। এবং একটা মেমোরির ব্লক, একটা ব্লক সাইজ পুরো, আর ক্যাশ মেমোরিতে একটা সিঙ্গেল লোকেশান,
এই যে ম্যাপিংটা হবে এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ম্যাপিং। এই ম্যাপিং করতে গেলে আমাকে কীগুলো মাথায় রাখতে হবে, আমরা যে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে ডাইরেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে আমাকে মেন মেমোরির অ্যাড্রেসটার সঙ্গে এটা ক্যালকুলেশনটা কিভাবে হয়, মেন মেমোরি অ্যাড্রেস সেটাকে আমরা মড করব দ্য নাম্বার অফ ক্যাশের লাইন বা ক্যাশের লোকেশানের সঙ্গে, সেই মড ভ্যালুটা আমরা পাবো এবং সেটাকে এটা কিন্তু সিম্পল এবং ইনএক্সপেন্সিভ বাট প্রোন টু কনফ্লিক্ট মিসেস, এবং এটা কিন্তু প্রবাবিলিটি আছে, এর সম্ভাবনা আছে কিন্তু কনফ্লিক্ট ক্যাশ মিস হয়ে যাওয়ার। আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যে কনফ্লিক্ট ক্যাশ মিস কোন দুটো মেমোরি ম্যাপিংয়ের ক্ষেত্রে ঘটে। তাহলে এখানে আমি একটা 15 বিট যে অ্যাড্রেসটা ছিল যেটা সিপিইউ দ্বারা জেনারেটেড হয়েছিল সেটাকে ট্যাগ বিটের জন্য 6 বিট ট্যাগ এবং ইন্ডেক্স 9 বিটের করেছি। আমরা ইন্ডেক্সে ভাঙবো কত বিটের সেটা ডিপেন্ড করবে ক্যাশ মেমোরির অ্যাড্রেসটা কত বিটের। ক্যাশ মেমোরির অ্যাড্রেস যত বিটের হবে ইন্ডেক্সের সাইজও ঠিক তত বিট হবে, আর বাকিটা কিন্তু ট্যাগ বিট হিসাবে সিলেক্ট হবে। এখানে ক্যাশ মেমোরি 512x12 মানে 12 হচ্ছে ডেটা সাইজ, একটা ওয়ার্ড সাইজ, তাহলে 512টা এখানে লোকেশান, তাই অ্যাড্রেস হচ্ছে 9 বিটের, এই জন্য আমি ইন্ডেক্সটা 9 বিটের দেখিয়েছি এবং এটা অক্টাল নাম্বার দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি 0002777 এবং ট্যাগ বিটও আমি এভাবে রিপ্রেজেন্ট করেছি। কিন্তু মেন মেমোরিকে 15 বিট মেন মেমোরি যে অ্যাড্রেস সেটা আমরা এভাবে ট্যাগ এবং ইন্ডেক্স এখানে টোটাল 5 বিটের অক্টাল নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। এবার পার্টিকুলার কোন ব্লক, পার্টিকুলার ক্যাশ মেমোরির কোন ব্লকের কোন লোকেশানে ট্রান্সফার হবে সেটা এই ট্যাগ ফিল্ডের উপরও ডিপেন্ড করবে। এইবারে আসছি এখানে কি, জাস্ট এটা একটু বলে নিই যে আমাদের in the direct mapping cache organization n bit address to access the main memory and k bit address to access the cache memory, তাহলে there are 2 to the power k words in cache memory আর main memory তে কত হবে 2 to the power n words। তাহলে n bit memory address is divided into 2 field, একটা হচ্ছে index field একটা হচ্ছে tag field। এই index ফিল্ডের সাইজটা কিন্তু k বিটের সাইজের মতো হবে। কারণ k বিটের সাইজ কেন হবে, কারণ আমি একটু আগেই বলেছি ক্যাশের যে মেমোরি অ্যাড্রেসিং যে বিট সাইজ সেই বিট সাইজের সমান কিন্তু ইন্ডেক্স ফিল্ডের সাইজের সমান হবে। এরপর যেটা আসছি সেটা হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এবং ডাইরেক্ট ম্যাপিংয়ের একটা কম্বিনেশান হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, এছাড়া আর কিছুই নয়। এবং আমি লাস্ট যে তোমাদের যেটা দিয়েছি স্ক্রিনের সামনে দিচ্ছি সেটা হচ্ছে comparative study on different types of cache memory mapping, direct mapping, associative mapping এবং set associative mapping এর মধ্যে একটা comparative study আছে, এটা তোমরা দেখে নিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।